দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা বলো, আগের দিন যেটা পড়িয়েছিলাম তাতে কার কি অসুবিধা আছে বা কোনো কাজ দেওয়া থাকলে সেগুলো কি প্রবলেম আছে বলে না। আগের দিন যে পড়িয়েছিলাম ক্লাসটা দেখেছো তো ভালো করে? কিছু অসুবিধা আছে? অঙ্ক তোরা তো আগের দিন ক্লাসটা করতে পারিসনি, তোদের তো ছিল কি ভাতৃবরণ ছিল। দেখে নিয়েছিস ক্লাসটা? ক্লাসটা দেখে নিয়েছিস? পিডিএফটা দেখেছি, কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই তো? হ্যাঁ, পিডিএফটা আচ্ছা ভিডিওটা একটু ফাস্ট করে দেখে নিবি, মানে ফাস্ট করে মানে ধর এটা ওই 1.5 টাইমস করে দেখে নিবি, তাহলে তুমি ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এই সপ্তাহ পুরোটা ওই এর জন্য পত্রিকার কাজটা চলছে, সেই জন্য দেখে নেবো সমস্ত কিছু। হ্যাঁ দেখে নিবি ভালো করে, দিনের পর দিনে করে নিবি আর কি, তাহলে সুবিধা আর কি। হ্যাঁ সৌমিক, ঘুম হলো? সরি স্যার, তুই ভালোই ঘুমোস দেখেছি, রোজই তোর ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। সরি বল স্যার। আগের দিনে ক্লাসের কিছু অসুবিধা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো। আর আমাদের দিশা, তাই তো, দিশা আর একজন অনুষ্কা না মন্ডল। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোদের আগের দিনের পড়া কিছু অসুবিধা হয়েছিল? না স্যার, অসুবিধা নেই, কিন্তু স্যার ওই বাড়ির কাজগুলো এখনো করা হয়নি। বাড়ির কাজগুলো করে নিবি, কারণ তোদের তো গেস্ট আছে। হুম। হ্যাঁ। এটা আর কি, দিনের পর দিনে করবি, আমি খুব অল্প অল্প করেই পড়াচ্ছি, ভালো করে বুঝে 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 করার চেষ্টা কর জিনিসগুলোকে। হ্যাঁ। আর ঠিক এমনি আছে স্যার। অফলাইন ক্লাসটা তো আগের দিন হয়নি, এ সপ্তাহে হবে, এ সপ্তাহে আবার আসবি, যেমন ওখানে যা যা ডাউট সেখানেও আবার ক্লিয়ার করে দেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। চলো বুঝে বুঝে করো, ভয়ের কিছু নেই। দেখো আমরা আসলে আগের দিনে কি পড়েছি, হোয়াট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য লাস্ট লেকচার। আমরা গতদিনের লেকচারে কি পড়েছি না, গেসিয়াস স্টেট তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো সেগুলোকে বলেছিলাম, এবং সেখান থেকে এম্পিরিক্যাল গ্যাস লস যেগুলো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। 7টা এম্পিরিক্যাল গ্যাস লস ছিল: বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, তারপরে তোমার গেলুসাক্স ল প্রেশার, তারপর ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার, অ্যামাগাস ল পার্শিয়াল ভলিউম, আর গ্রামস ল অফ ডিফিউশন। এই ঘটনাগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছি। আচ্ছা, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, আমরা আজকে কি আলোচনা করতে চাইছি? আজকে আলোচনা করতে চাইছি মূলত কাইনেটিক থিওরি অফ গ্যাস। যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, এইটাই আজকে টোটাল আলোচনার বিষয় হবে। সেই কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমি যেটা করব, মানে এখানে জিনিসটাকে তিনটে ভাগে ভাগ করে করব। একটা হচ্ছে প্রথমে পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটি নিয়ে আলোচনা হবে। তারপরে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন বা পস্টুলেট, তার উপরে বেস করে প্রেশার এবং টেম্পারেচারের মানে বুঝবো। আর প্রেশারের এক্সপ্রেশন যেটা বের করবো সেটাই হবে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস বা বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। তারপরে যেটা করবো যে এম্পিরিক্যাল গ্যাস লস যেগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে লগুলো কোনো ডেরিভেশন ছিল না, আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো ছিল তার জেনারেলাইজেশন ছিল, সেই এম্পিরিক্যাল গ্যাস লসগুলোকে ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা বোঝার চেষ্টা করব। এই হচ্ছে আজকে যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি করতে চলেছি। তাহলে শুরুটা করা যাক যে পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়ে, বা অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই কাইনেটিক থিওরি অফ গ্যাসটা মোটামুটি 1850 সময়, 1850, 60, 70 এই সময় ডেভেলপ করেছিল। যে এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেগুলো কতগুলো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর বেস করে দাঁড়িয়ে আছে। কি বলা হচ্ছে না, এ গ্যাস consist of huge number of microscopic particles called molecules. For a particular gas, all molecules are identical. For different gases, molecules are different. দেখো এইটা তোমরা মানে যখন আমরা নর্মালি গ্যাসিয়াস স্টেট নিয়ে কথাবার্তা বলেছিলাম, যে গ্যাসিয়াস সিস্টেম যে হিউজ নাম্বার অফ মলিকিউলসের কম্বিনেশন, সেসব কনসেপ্ট ছিল না। কাইনেটিক থিওরি অফ গ্যাস সেটা প্রথম আসে, যে গ্যাস কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস, যাদেরকে মলিকিউলস বলা হয়,
কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য সমস্ত মলিকুলসগুলো আইডেন্টিক্যাল, তাদের সমস্ত ফিজিক্যাল প্রপার্টি একই, কেমিক্যাল প্রপার্টি একই, তাদের ওজন একই, ইত্যাদি ইত্যাদি। আর ডিফারেন্ট গ্যাসের জন্য মলিকুলগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট, ফর ডিফারেন্ট গ্যাসের মলিকুলস আর ডিফারেন্ট। এটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশন। সেকেন্ডলি হচ্ছে গ্যাস মলিকুলস আর ইন সিজলেস অ্যান্ড chaotic মোশন, মানে মলিকুলগুলো অবিরাম এবং অবিন্যস্ত মোশনের মধ্যে থাকে। দে ক্যান মুভ ইন আরবিট্রারি ডিরেকশন উইথ অ্যান আরবিট্রারি স্পিড রেঞ্জিং ফ্রম 0 to ইনফিনিটি, তারা যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে ও তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আর দ্য গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাসেস, দিস মিনস that the actual volume of individual gas molecule is negligibly small in comparison to the volume of the container. মানে গ্যাস মলিকুলগুলোকে পয়েন্ট মাস বলা হচ্ছে, অর্থাৎ এক একটা মলিকুলের যে অ্যাকচুয়াল ভলিউম যেটা, সেটাকে 0 ধরা হচ্ছে। বা ইন আদার ওয়ে আমি বলবো যে অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুলস ইজ নেগলিজিবলি স্মল ইন কম্পারিজন টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার, মানে টোটাল কন্টেনারের ভলিউম তার রেসপেক্টে এক একটা মলিকুলের ভলিউম সেটা হচ্ছে একদমই নেগলিজিবলি স্মল হয়। এটাই বা টু সেন্সে মানে আমি বলছি যে অ্যাকচুয়ালি অ্যাজাম্পশনস অনুযায়ী সেটা একদমই পয়েন্ট মাসেস, তাদের ইন্ডিভিজুয়াল ভলিউমগুলোকে even 0 ধরে নেওয়া হয়। 4 নম্বর পয়েন্টটা ভীষণ, 3 নম্বর এবং 4 নম্বর দুটো পয়েন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্টটা বলছে কি, there is no intermolecular interactions among the gas molecules. In other words, potential energy of interactions হচ্ছে 0। আইডিয়াল গ্যাস যদি হয় তাদের মধ্যে কিন্তু কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। ইন্টারাকশন মানে অ্যাট্রাকশন রিপালশন দুটোকেই বোঝানো হয়। মানে আইডিয়াল গ্যাস যদি হয় তারা একে অপরকে অ্যাট্রাক্টও করে না, একে অপরকে রিপেলও করে না। দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন অ্যামং দ্য গ্যাস মলিকুলস। ইন আদার ওয়ার্ডস, পোটেনশিয়াল এনার্জি অফ ইন্টারাকশন সেটা তোমার 0 হয়ে যাচ্ছে। 5 নম্বর হচ্ছে দ্য গ্যাস মলিকুলস কোলাইড উইথ ইচ আদার অ্যান্ড দিস কলিশনস আর ইলাস্টিক, মানে মলিকুলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে এবং এই ধাক্কাগুলো সহজে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। আমরা ইলাস্টিক কলিশন বলতে কি বুঝি? ইলাস্টিক কলিশনে যেমন লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকে, অ্যাট দ্য সেম টাইম কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে, মানে গতিশক্তি তার সংরক্ষণ সূত্রটাও থাকবে এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাও তোমার থাকবে। নেক্সট হচ্ছে ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস the gas molecules move in a straight line. The average distance traveled in between two successive collision is called the mean free path. মানে মলিকুলগুলো তো একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি করছে, কিন্তু দুটো ধাক্কার মাঝে কিছুটা জায়গা সে কিন্তু সরল রেখায় মুভ করে এবং দেখা যাবে যে প্রথমটায় যে দুটো মলিকুলের মধ্যে ধাক্কা হতে যে ডিস্টেন্সটা তাকে কভার করতে হলো, পরেরটা হয়তো পরের ধাক্কাটা দিতে একটু বেশি ডিস্টেন্স কভার করতে হলো, তারপরের ধাক্কাটা কভার করতে আর একটু কম ডিস্টেন্স কভার করতে হলো, এগুলো তোমার হয়। এবারে সেখানে একটা অ্যাভারেজ করতে হয়, সেই অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস একে বলা হচ্ছে মিন ফ্রি পাথ। এটা নেক্সট হচ্ছে দ্য মলিকুলস ক্যান কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। মলিকুল যেমন নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, এবার নিজেদেরকে না পেলে সে কি করবে, দেওয়ালে ধাক্কা দেবে, ঠিক আছে? এবং প্রেসার যদি খুব কম হয় তুমি দেখতে পাবে দেওয়ালে ধাক্কা হওয়াটাই জাস্ট খুব স্বাভাবিক, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিটা সেই রেসপেক্টে কম হবে। The molecules can collide with the wall of the container. There will be a change in momentum per unit time. এবারে দেখো তুমি দেওয়ালে ধাক্কা দিয়ে দেওয়াল তো আর নড়ছে না, তাহলে বাউন্স হয়ে তাকে ফিরে আসতে হচ্ছে, সেটা প্রত্যেকটা ধাক্কা দিয়ে একটা মোমেন্টামের চেঞ্জ আছে। দেয়ার উইল বি চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম। আর এই চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম সেটা তোমার ফোর্স দেয়। দিস গিভস দ্য ফোর্স এক্সাইটেড অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। এটা তাহলে এই মোমেন্টামের রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেটা তো ফোর্স দেয়। এটা তাহলে যে ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া গিভস দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য ওয়াল। তাহলে দেখো যে দেওয়ালে ধাক্কা দিচ্ছে, দেওয়ালে ধাক্কা দিলে হচ্ছে একটা মোমেন্টামের চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম সেটা তোমাকে ফোর্স দিচ্ছে, আর ফোর্স পার ইউনিট এরিয়া তোমাকে হচ্ছে প্রেসার দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে প্রেসারটা পাবে। আর 8 নম্বর হচ্ছে as the molecules move in arbitrary direction it must have an average kinetic energy। মানে দেখো মলিকুলগুলো তো মুভ করছে, মুভ করার জন্য প্রত্যেকটা মলিকুল বিভিন্ন বিভিন্ন স্পিডে মুভ করছে, রেঞ্জিং ফ্রম 0 to ইনফিনিটি। তাহলে স্পিডটা করে 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তার কাইনেটিক এনার্জিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, সেখানে আমি একটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে পারবো এবং টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দিস অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। হ্যাঁ, তাহলে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে এই চারটে হচ্ছে আমার করসপন্ডিং অ্যাজাম্পশন। তাহলে কি বলা হচ্ছে? প্রথমে হচ্ছে যে এ গ্যাস কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস কল্ড মলিকুলস ফর এ পার্টিকুলার গ্যাস
all molecules are identical, for different gases molecules are different. Gas molecules are in ceaseless and chaotic motion. They can move in arbitrary direction with an arbitrary speed ranging from 0 to infinity. Gas molecules are point masses. This means that the actual volume of individual gas molecule is negligibly small in comparison to the volume of the container. There is no intermolecular interaction among the gas molecules. In other words, potential energy of interaction V equal to 0. The gas molecules collide with each other and these collisions are elastic. In between two successive collisions, the gas molecules move in a straight line. The average distance travel in between two successive collisions is called mean phi. The molecules can collide with the wall of the container. There will be a change in momentum per unit time. This gives the force exerted on the walls of the container. Force per unit cross-sectional area gives the pressure exerted on the wall. And as the molecules move in arbitrary direction, it must have an average kinetic energy. Temperature is a manifestation of this average kinetic energy. Temperature is the manifestation of this average kinetic energy. তাহলে এই হচ্ছে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনস গুলো। দেখো তাহলে যে অ্যাজাম্পশনস গুলো বললাম, এই অ্যাজাম্পশন গুলো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় একবার বলে নাও। কোনো কিছু অসুবিধা থাকলে বলো, আর যদি অসুবিধা না থাকে সেটাও বলো। Yes, sir. ঠিক আছে, পুরো বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবারে এই যে এত কথাবার্তা বলা হলো সেগুলো সব তো অ্যাজাম্পশন বা পস্তুলেট। এবার এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মানে গ্যাস মলিকিউলগুলো যে র্যান্ডম বা chaotic তার মোশন আছে, এর ফেভারে কিছু ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস তোমাকে দেখতে হবে। সাম ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্স ইন ফেভার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। দেখো বলা হচ্ছে গ্যাস অলওয়েজ অকুপাইজ দ্য হোল কন্টেনার, which implies that the gas molecules have random motion. দেখো সলিড বা লিকুইডের ক্ষেত্রে একটা কন্টেনার আছে, পাত্র আছে, যেখানে কিছুটা পরিমাণ সলিড রেখেছো। দেখো একটা চিনির পাত্র আছে, সেখানে তুমি কিছুটা চিনি রেখেছো, চিনি তোমার নিচে থেকে যাচ্ছে। একটা জল রেখেছো, জল তোমার নিচে থেকে যাচ্ছে। কিন্তু যখন তুমি এর দেখছো একটা কন্টেনারের মধ্যে কোনো একটা গ্যাস রাখছো, দেখছো গ্যাসটা পুরো কন্টেনারটাকে অকুপাই করে ফেলছে। এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে গ্যাস মলিকিউলগুলো তাদের র্যান্ডম chaotic মোশন আছে। মোশন যদি না থাকে তাহলে পুরো কন্টেনারটা অকুপাই করতে পারতো না। সলিড বা লিকুইডের মলিকিউলগুলো তাদের মোশন নেয় বলে তারা কিন্তু একটা পার্টিকুলার জায়গার মধ্যে থাকে। আর দ্য স্পন্টেনিয়াস ডিফিউশন ইমপ্লাইজ দ্যাট দ্য গ্যাস মলিকিউলস হ্যাভ র্যান্ডম অ্যান্ড chaotic মোশন। দেখো ডিফিউশন ফেনোমেনা তোমরা জানো, যে ধরো একটা একদিকে তোমার কনসেন্ট্রেশন হাই, একদিকে কনসেন্ট্রেশন লো, তাহলে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে তুমি দেখতে পাচ্ছ যে মলিকিউলগুলো তোমার মুভ করছে। তুমি ধরো এরকম দেখেছো যে একদিকে একটা ধূপ জ্বেলেছো, সে ধূপের গন্ধটা পুরো ঘরময় কেন ছড়িয়ে গেল, কেন ছড়িয়ে গেল তার কারণটা কিন্তু যে গ্যাস মলিকিউলগুলো বেসিক্যালি তোমার কিন্তু যেতে পেরেছে। তাহলে এই যে স্পন্টেনিয়াস ডিফিউশন, এই যে ব্যাপন, যেটা স্বতঃস্ফূর্ত ব্যাপন, সেইটা পরিষ্কার বলে দেয় যে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে র্যান্ডম বা chaotic মোশন আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পন্টেনিয়াস ইফিউশন, ছিদ্র ব্যাপন যেটাকে বলা হয়। তুমি একটা বেলুন দেখেছো, কিছুক্ষণ পরে দেখলে একদিন পরে বেলুনটা তোমার চুপসে গেছে। বা সাইকেলের টিউবে তুমি হাওয়া দিয়ে রেখেছো, দেখবে হাওয়া কমে যাচ্ছে। আর ফুটবলে হাওয়া দিয়ে রেখেছো, সারা জীবন হাওয়াটা থাকছে না, হাওয়াটা দেখছো কমে যাচ্ছে। তাহলে এই ফেনোমেনাগুলো সব ইফিউশন বা ছিদ্র ব্যাপন। তাই ছিদ্র ব্যাপনটা বেসিক্যালি ইমপ্লাই করছে র্যান্ডম অ্যান্ড chaotic মোশন অফ দ্য মলিকিউল। আচ্ছা, হাই কম্প্রেসিবিলিটি বা হাইলি কম্প্রেসেবল, দেখো যে কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রচন্ড প্রেসার দিলে কি হচ্ছে, গ্যাস মানে ভলিউম অফ দ্য গ্যাস প্রচন্ড কমাতে পারছে তুমি। এবার হচ্ছে ভলিউমটা কেন কমাতে পারছো, তার কারণটা হচ্ছে যে টোটাল কন্টেনারের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর ভলিউমটা নেগলিজিবলি স্মল বলে। কেননা তোমার ওভারঅল কন্টেনার একটা ভলিউম আছে, তুমি যখন একটা বেলুনের মধ্যে ধরো গ্যাস আছে, তুমি যখন চাপ দিচ্ছ বেলুনের ভলিউমটা অনেকটা কমাতে পারলে মানে কি, তার মানে মলিকুলগুলোর মধ্যে প্রচুর ফাঁক ফোকর আছে। কেন এত ফাঁক ফোকর আছে, তার কারণটা হচ্ছে যে ইমপ্লাইজ দ্যাট গ্যাস মলিকুলস হ্যাভ নেগলিজিবলি স্মল ভলিউম। প্রচন্ড বেশি প্রেসার ক্রিয়েট করলে তার ভলিউমটাকে ভীষণ কমাতে পারছে। তার ভীষণ যে কমাতে পারলে এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে গ্যাস মলিকুলগুলো ইন্ডিভিজুয়াল যে ভলিউমটা সেটা কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল।
আর একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট হয়েছিল, তাকে বলে ডুনোয়ার্স এক্সপেরিমেন্ট। ডুনোয়ার্স এক্সপেরিমেন্টে কি হচ্ছে দেখো, ধরো একটা কোনো একটা মেটাল এসছে, কোনো একটা সোডিয়াম বা এই টাইপের কোনো একটা মেটাল তুমি নিয়েছো, নিয়ে তাকে তুমি গরম করছো। এবারে এইখানে কি হচ্ছে, এইখানে কতগুলো এরকম এই তোমার লেয়ার আছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এখানকার লেয়ার, এখানে ইত্যাদি। এবারে যখন ওই এটাকে গরম করা হচ্ছে, যে সেটা ভেপোরাইজ করছে, ভেপোরাইজ করে তুমি দেখতে পাচ্ছ যে এইটা এই এই ডিরেক্টলি মুখোমুখি যে জায়গায় মলিকুলটা যেতে পারছে, সেই জায়গাটা করসপন্ডিং ডার্ক স্পট তৈরি হচ্ছে, অন্যগুলো নয়। যেমন যেমন এই জায়গাটা ফাঁকা পরিষ্কার, অথচ তার এই দিকটা হচ্ছে ডার্ক স্পট তৈরি হয়েছে, বা এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ডার্ক স্পট তৈরি হচ্ছে। এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে রেক্টিলিয়ার মোশন অফ দ্য মলিকুল, মানে মলিকুলগুলো যে সরল রেখায় যাচ্ছে সেইটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে আমি একটা মেটালকে রেখে যদি ভেপোরাইজ করি, যে গ্যাসটা তৈরি হচ্ছে ভেপারগুলো, সেই ভেপারগুলো স্ট্রেট লাইনে মুভ করছে। এই জন্য একদম সরাসরি স্ট্রেট লাইনে মুভ করলে যে জায়গাগুলো এক্সপোজ হচ্ছে, সেই জায়গাগুলোতেই শুধুমাত্র মলিকুলগুলো গিয়ে ওখানে আটকে যাচ্ছে বলে সেখানে ডার্ক স্পট তৈরি হচ্ছে। আর যেগুলো ডিরেক্টলি এক্সপোজ নয়, সেগুলো তুমি দেখতে পাচ্ছ যে তোমার ডার্ক তৈরি হচ্ছে না। এইটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে দুটো কলিশনের মাঝে গ্যাস মলিকুলগুলো সরল রেখায় মুভ করে। হ্যাঁ, এটা। আচ্ছা, এখানে আর একটা কথা একটু বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে গ্যাসেস ক্যান liquefy if temperature is lowered, এখানে লেখা হয়নি, if temperature is lowered and pressure is raised. Pressure is raised. আর এইটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে দেয়ার ইজ ইন্টারমলিকুলার ইন্টারাকশনস। ও সরি, এক মিনিট, আমার এইখানে এটা লেখা ঠিক হলো না। এক মিনিট। এটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন সেটাকে সাপোর্ট করছে না। এটা বরং আমি পরে, মানে একটু পরেই আমি করবো, যে ডেভিং ফ্রম আইডিয়ালিটি সেটাকে সাপোর্ট করে। গ্যাস লিকুইফাই করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সরি। তো দেখো, তাহলে এই যে কতগুলো পয়েন্ট এগুলো বলা হলো, এই পয়েন্টগুলো বেসিক্যালি ইন্ডিকেট করছে যে গ্যাস মলিকুলগুলো যে মানে তাদের যে মানে তারা যে র্যান্ডাম কায়োটিক মোশনের মধ্যে আছে, তাদের ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর ভলিউম যে নেগলিজিবলি স্মল, তারপরে তাদের এগুলো তারা যে দুটো কলিশনের মাঝে যে রাস্তাটা স্ট্রেট লাইনে মুভ করে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনের মধ্যে ইনক্লুড করা আছে, সেইগুলো কিন্তু তুমি এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেসগুলো আছে সেখান থেকে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি এই পেজে যেটা বললাম সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। দেখো, কোনো কিছু অসুবিধা আছে এটা? ঠিক আছে, ঠিক আছে, চলো এবার। আচ্ছা, এবারে আমরা একটা ডেরিভেশন করব, সেটা হচ্ছে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। সেইখান থেকে বেসিক্যালি প্রেশারের কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবো, প্রেশারটা কোথা থেকে আসছে সেটা একটা দেখার চেষ্টা করবো। তাহলে আমি শুরুটা করছি এইরকম ভাবে, লেট আস কনসিডার n নাম্বার অফ আইডিয়াল গ্যাস মলিকুলস অফ মাস m কনফাইন্ড ইন এ কিউবিক কন্টেনার অফ ভলিউম v, সেটা হচ্ছে l কিউব। মানে আমি বেসিক্যালি n আইডেন্টিক্যাল গ্যাস মলিকুল নিই, যে কোনো মিক্সার নিইনি, যেখানে প্রত্যেকটা গ্যাস মলিকুলের মাস হচ্ছে m, তারা কনফাইন্ড আছে একটা কন্টেনারে, যে কন্টেনারের ভলিউমটা হচ্ছে v, যেটা হচ্ছে এক একটা এজ লেন্থ যদি l হয়, v হচ্ছে l কিউব। ঠিক আছে, এটা let there are n1 molecules each of which moves with a speed equal to c1. এবারে যে nটা মলিকুলস হলো, তাদের তো স্পিডগুলো 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আমি ধরে নিলাম যে n1টা মলিকুল আছে, তাদের প্রত্যেকের স্পিড c1 করে। there are n2 molecules each of which moves with a speed equal to c2. there are n3 molecules each of which moves with a speed equal to c3 ...
মানে কিছু মলিকুলস আছে কাদের স্পিড c1, কিছু মলিকুলস আছে কাদের স্পিড c2, কিছু মলিকুলস আছে পার c3 অ্যান্ড সো অন, এরকম ভাবে হচ্ছে। এবার আমি একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করছি। লেট আস কনসিডার এ পার্টিকুলার মলিকুল হুইচ মুভস উইথ এ স্পিড ইকুয়াল টু c। একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করলাম c। আচ্ছা, এবারে ইফ u, v and w আর দ্য কম্পোনেন্টস অফ ভেলোসিটি ইন x, y and z ডিরেকশন রেসপেক্টিভলি, তাহলে পরিষ্কার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হচ্ছে। মানে এই হচ্ছে c। তাহলে x কম্পোনেন্ট যদি u হয়, y কম্পোনেন্ট যদি v হয়, এবং z কম্পোনেন্ট যদি তোমার একজন আসছে মনে হচ্ছে, এখন আবার কি আসছে, আসছে হলে জয়েন করতে চাইছি, জয়েন করাতে চাইছি, সেটা আবার কোথায় চলে যাচ্ছে। কই, কোথায় চলে গেল? রকে খাতুন হবে। আমার 1 মিনিট। সেভ হচ্ছে। মনে হলো একজনকে জয়েন করছে, কিন্তু তাকে আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম, যে let u, v and w are the components of velocity in x, y and z direction respectively। তাহলে x ডিরেকশন বরাবর কম্পোনেন্ট u, y ডিরেকশন বরাবর কম্পোনেন্ট v, এবং z ডিরেকশন বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট যদি w হয়, তাহলে u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, এবারে এই তো কিউবিক কন্টেনার যার লেন্থ হচ্ছে l। এবারে আমি এইটা x ডিরেকশন বলছি, এটা y ডিরেকশন বলছি, এটাকে z ডিরেকশন বলছি। মানে দেখো এখানে x, y, z-টা এটা তোমার চয়েস। এটা শুধু আমার দক্ষিণাবর্তী কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী সেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। এক্স, ওয়াই এবং জেড তারা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলেই তোমার চলবে। তাহলে আমি আগে হয়তো ছবিতে এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড লিখেছিলাম, কারণ এইটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড লিখছি, এটা কোনো ব্যাপার না, এটা তোমার চয়েস, তুমি ছবিতে কেমন করে সেটাকে রিপ্রেজেন্ট করো। আমি দুটো দেওয়াল কনসিডার করলাম, এ বি সি ডি আর ই এফ জি এইচ, যারা বেসিক্যালি এক্স ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার। লেট আস কনসিডার টু ওয়ালস এ বি সি ডি and ই এফ জি এইচ হুইচ আর পারপেন্ডিকুলার টু এক্স ডিরেকশন। এইটা। আর এবারে দেখো কিছু মলিকুল সে গেল করে এই এক্স ডিরেকশন বরাবর ইউ ভেলোসিটিতে গেল, অর্থাৎ এম ইউ মোমেন্টাম নিয়ে গেল, ধাক্কা ধাক্কি খেয়ে সে বেসিক্যালি বেরিয়ে এলো। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার কলিশন, চেঞ্জ ইন মলিকুল পার, চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং এক্স ডিরেকশন কি হবে? দেখো কলিশনের পরে তার মোমেন্টামটা হচ্ছে মাইনাস এম ইউ, আর যখন গেল সে গেল হচ্ছে এম ইউ মোমেন্টাম নিয়ে, সেটা মোমেন্টামের চেঞ্জ যেটা হলো মাইনাস টু এম ইউ। মানে ম্যাগনিচিউড হলে প্লাস টু এম ইউ, আর ডিরেকশনটাকে ইনক্লুড করলে মাইনাস টু এম ইউ, কারণ যাওয়াটাকে আমি পজিটিভ ভাবছি, ফেরাটাকে আমি নেগেটিভ ভাবছি। এটা। আচ্ছা, এবারে নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড উইথ দ্য ওয়ালস পারপেন্ডিকুলার এক্স ডিরেকশন কি হবে? দেখো এক্স ডিরেকশন বরাবর যদি তার ভেলোসিটিটা ইউ হয়, আর দুটো দেওয়ালের মধ্যে দূরত্ব যদি এল হয়, তাহলে এল দূরত্বে গেলে একটা ধাক্কা হয়, 1 সেকেন্ডে টোটাল কতগুলো ধাক্কা হবে? ইউ বাই এল।
মানে ধরো কারো ভেলোসিটি হচ্ছে 100 মিটার/সেকেন্ড, আর দুটো দেওয়ালের মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার। এবারে কলিশনগুলো ইলাস্টিক বলে ধাক্কা খেয়ে তো সে একই ভেলোসিটিতে ফিরে আসছে। তাহলে এবারে দেখো, যদি 100 মিটার/সেকেন্ড হচ্ছে তার ভেলোসিটি হয়, আর দুটো দেয়ালের মধ্যে দূরত্ব যদি 10 মিটার হয়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হবে? 100/10, অর্থাৎ 10টাই। সেটা এখানে লিখেছি। নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড উইথ দ্য ওয়ালস পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, সেটা কত হচ্ছে না U/L। আর এবার চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য এক্স ডিরেকশন, সেটা কি হচ্ছে? দেখো, একটা কলিশনের জন্য মোমেন্টামে চেঞ্জ হলো -2 mu, আর 1 সেকেন্ডে ধাক্কা হচ্ছে U/L। এখানে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড, আগে ছিল পার মলিকুল পার কলিশন, এখন পার মলিকুল পার সেকেন্ড অ্যালং এক্স ডিরেকশন কত হচ্ছে -2 mu ইন্টু U/L, অর্থাৎ -2mu²/L। সিমিলারলি চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য ওয়াই ডিরেকশন, সেটা -2mv²/L, ওয়াই ডিরেকশন বড় ভেলোসিটিটা ভি হয়ে গেছে বলে। আর চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য জেড ডিরেকশন, সেটা হচ্ছে -2mw²/L। এটা তাহলে এবার তিনটাকে যোগ করে দাও। তাহলে নাও চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার, মানে এই তিনটে ডিরেকশন, যেটা সেই তিনটে ডিরেকশনকে একসাথে করে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড কত হয়ে যাবে? না তিনটাকে যোগ করে দাও। -2mu²/L, -2mv²/L, -2mw²/L। তাহলে -2m/L কমন নিয়ে নিলে u²+v²/w², আবার u²+v²/w², c² যেহেতু হয়ে গেল -2m/L ইন্টু c²। তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার, চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার, মানে এখানে ছিল কি চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল। এবার টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম যখন আমি ক্যালকুলেট করব, দেখো যে মলিকুলটা সি স্পিডে মুভ করছিল তার মোমেন্টামের চেঞ্জ পার সেকেন্ড সেটা হচ্ছে -2mL/L c²। তাহলে যে মলিকুলগুলো C1 স্পিডে মুভ করছিল, সেখানে একটা মলিকুলের জন্য মোমেন্টামের চেঞ্জ হবে -2m/L c1²। এবার C1 স্পিডে কতগুলো মলিকুল ছিল? N1টা। তার মানে এই যে N1টা মলিকুল, যাদের প্রত্যেকের স্পিড হচ্ছে C1, তাদের জন্য মোমেন্টামের চেঞ্জ হলো -2m/L c1² N1। ঠিক একই রকমভাবে N2 মলিকুল আছে, যাদের প্রত্যেকের স্পিড C2। এই এক্সপ্রেশন বলে দিয়েছে যে মলিকুলের স্পিড C2, তার ক্ষেত্রে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড ইন অল থ্রি ডিরেকশনস কত হচ্ছে? -2m/L c2², তাকে N2 দিয়ে গুণ করলে। সিমিলারলি পরেরটা হচ্ছে -2m/L c3² N3 হলো -... -2m/L তুমি কমন নিয়ে নাও, পড়ে রইল কত? N1 c1² প্লাস N2 c2² প্লাস N3 c3² প্লাস ... এইটা। এবারে তুমি এই N1 c1² প্লাস N2 c2² প্লাস N3 c3², এটাকে তুমি লিখছো NC/RMS²। এই CRMS জিনিসটাকে আমি পরে ভালো করে আলোচনা করছি। এটা মনে রাখো যে N1 c1² প্লাস N2 c2² প্লাস N3 c3² প্লাস ... সেটা হলো NC/RMS²। এইটা। তাহলে দেখো এটা কত হলো? টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশন। তাহলে এখানে এই CRMS-টা ডিফাইন করে দিয়েছি, যেটা √N1 c1² প্লাস N2 c2² প্লাস N3 c3² প্লাস ... ডিভাইডেড বাই N। এটাকে বলা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড। দেখো, রুট অফ মিন অফ স্কোয়ার স্পিড CRMS, যেটা √N1 c1² প্লাস N2 c2² প্লাস N3 c3² বা ডিভাইডেড বাই N। এবার এটাকে স্কোয়ার করে ফেললে CRMS এর স্কোয়ার হয়ে যাবে N1 c1² প্লাস N2 c2² প্লাস N3 c3² ডিভাইডেড বাই N। তাহলে N1 c1² প্লাস N2 c2² প্লাস N3 c3² কত হবে? NC/RMS এর স্কোয়ার, সেটা আমি লিখেছি। আচ্ছা, এইটা হলো মলিকুলের যে ফোর্সটা সেইটা। তাহলে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল কি হবে? নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, যে মানে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে যে মলিকুলগুলো তার মোমেন্টামের চেঞ্জ যদি তোমার -2m/L NC/RMS² হয়, তাহলে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল কত হবে? না তার অপোজিট সাইন হবে। তাহলে ফোর্সটা হচ্ছে মাইনাস অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড, সেটা হয়ে যাচ্ছে 2m/L NC/RMS²। তাহলে প্রেসার এক্সার্টেড অন দ্য ওয়াল কত হবে? না ফোর্সকে এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে তুমি ভাগ করে দাও। দেখো, একটা কিউবের ক্ষেত্রে এক একটা দেওয়ালের এরিয়া হচ্ছে L²। এরকম দেওয়াল থেকে ছটা ফেস আছে, মানে 6L² দিয়ে ভাগ হয়ে গেল। তো ভাগ করলে হয়ে যাচ্ছে কত? দেখো, 2 আর 3 কেটে গেল, একটা L কেটে গেল, একটা L নিচে L কিউব হয়ে গেল।
তাহলে 1/3 mn বাই এল কিউব এটা সিআরএমএস স্কোয়ার, আর এল কিউবটাই হচ্ছে কন্টেনারের ভলিউম, অর্থাৎ 1/3 mn বাই ভি সিআরএমএস স্কোয়ার। দেখো এম হচ্ছে এক একটা মলিকুলের মাস, এনটা হচ্ছে মলিকুলের সংখ্যা, তাহলে এম ইন্টু ক্যাপিটাল এন হচ্ছে টোটাল মাস, তাকে ভলিউম দিয়ে ভাগ করে ডেনসিটি হয়ে যায়, মানে পি ইকুয়াল টু হয়ে গেল 1/3 রো সিআরএমএস স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা হলো 1/3 রো সিআরএমএস স্কোয়ার, সেটা হচ্ছে প্রেশার, এইটা হচ্ছে দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, দিস ইজ দ্য বেসিক অর দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। বেসিক অর ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা হচ্ছে এইটা পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা লম্বা ডেরিভেশন হলো, এই ডেরিভেশনটা স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে বুঝে দেখো যে কোথাও কিছু অসুবিধা হয়েছে কিনা। ডেরিভেশনটা ফ্ল্যাট, কিন্তু ডেরিভেশনটা তোমার একটুখানি লেন্দি, সেটা পরপর পরপর করে বুঝে বুঝে দেখো যে কোথাও কিছু অসুবিধা হয়েছে কিনা। এটা বলো, কোনো জায়গায় কোনো কিছু সমস্যা থাকলে বলে নাও। এটা এই যে পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার, এটা হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই ইকুয়েশন থেকেই সব কিছু হবে। এই ইকুয়েশনটা বুঝতে কোথাও কিছু অসুবিধা হয়েছে কিনা আমায় বলো। বলো। স্যার বলছি যে ইকুয়েশনটা কি শুধু ওই কিউবিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য? আমি এইটা নিয়ে এবারে কমেন্ট করব না, মানে এই ইকুয়েশনটা সবসময় সত্যি। এই যে ইকুয়েশনটা শেপ অফ দ্য কন্টেনারের উপরে নির্ভর করে না, আমি বলবো সেটা, সেই কমেন্টটা করব। আগে ডেরিভেশন থেকে দেখে না, তারপর আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ডেরিভেশনটা বুঝতে পেরেছো তো? স্যার ওই এফ এর জায়গাটা একটু বলে দিন, এফ ইকুয়াল টু মাইনাস চেঞ্জ। হ্যাঁ, মানে বেসিক্যালি কি, আমি তো যে মোমেন্টামের চেঞ্জটা ক্যালকুলেট করলাম কার জন্যে? মলিকুলের জন্য। তাহলে দেখো, মোমেন্টামের চেঞ্জটা ক্যালকুলেট করছি মলিকুলের জন্য, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ফর দ্য মলিকুল, সেটা হচ্ছে মলিকুলের করসপন্ডিং ফোর্স দিল। এবারে প্রত্যেক ক্রিয়ার তো সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা আছে। তাহলে যখন ধরো তুমি নৌকো থেকে নৌকোতে ঠেল দিয়ে তুমি উঠছো, তখন নৌকোতে তুমি একটা ফোর্স দিলে আর নৌকো তোমাকে একটা ফোর্স ফেরত দিলে। ঠিক আছে, তাহলে এই দুটো ফোর্স কি হবে? সমান হবে, বাট অপোজিট ইন সাইন হবে। সেখানে আমি মলিকুলার মোমেন্টামের চেঞ্জ, সেইটা হচ্ছে মলিকুলার ফোর্স দিল, তাহলে ফোর্স এক্সাক্টেড অন দ্য ওয়াল কি হবে? ওই ফোর্সের পরিমাণটা সমান হবে, বাট অপোজিট ইন সাইন হবে। ঠিক আছে, সেই জন্য আমার এইখানে মাইনাস সাইনটা ছিল, এই যেখানে মাইনাস সাইনটা ছিল, কিন্তু ফোর্স এক্সাক্টেড অন দ্য ওয়াল যেটা হচ্ছে, সেইটা হচ্ছে নেগেটিভ অফ, সেটা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। তো দেখো, এইটাই হচ্ছে কনসেপ্ট অফ প্রেসার ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেখানে পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার বা 1/3 mn বাই ভি সিআরএমএস স্কোয়ার। তাহলে এইখান থেকে প্রেসারের কনসেপ্টটা তুমি বুঝবে। এবারে টেম্পারেচারের কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, টেম্পারেচারের কনসেপ্টকে বোঝার জন্য তুমি দেখো, এই এম্পিরিক্যাল গ্যাস লস বা যেটা মানে ইকুয়েশন অফ স্টেট ফর আইডিয়াল গ্যাস, সেটা কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে এই এনটা হচ্ছে নাম্বার অফ মোলস। তো নাম্বার অফ মোলসকে তুমি টোটাল নাম্বার অফ মলিকুল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার করে দাও, তাহলে এন বাই এন অ্যাভোগাড্রো, এন এখানে নাম্বার অফ মলিকুলস, আর এনটা ছিল নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস মানে নাম্বার অফ মলিকুল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা, এবার আর কে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট থেকে যদি ভাগ করে দাও, তাহলে হয়ে যায় বোলম্যান কনস্ট্যান্ট। তাহলে কেবিটা হচ্ছে আর বাই এন অ্যাভোগাড্রো, যেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট। আর আর এর ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল, আর এন অ্যাভোগাড্রো যেটা 6.023 × 10⁻23 মোল ইনভার্স, কেটে কুটে গিয়ে হয়ে গেল 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। এটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট বলা হয় এটা। তাহলে দেখো, পিভি ইকুয়াল টু, যেটা আমি পাচ্ছি যে পিভি ইকুয়াল টু এন কেটি। আচ্ছা, এবার কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যদি পি ইকুয়াল টু 1/3 mn বাই ভি সিআরএমএস স্কোয়ার আছে, পিভি সমান হয়ে গেল কত? 1/3 mn সিআরএমএস স্কোয়ার।
আচ্ছা, এবারে এইটাকে লিখছি দেখো, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে 2/3 n ইন্টু হাফ এম সিআরএমএস স্কোয়ার। তাহলে এবারে 2/3 nটা রইলো, এবারে হাফ সিআরএমএস স্কোয়ারটা কি, সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাই ডেফিনেশনই হচ্ছে হাফ এম সিআরএমএস স্কোয়ার, সেই মতো করেই সিআরএমএসটা ডিফাইন করা হয়। আমি সিআরএমএস নিয়ে পরে কথা বলছি, যে হাফ এম সিআরএমএস এর কাছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে দেখো, তাহলে এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি গ্রাফ, সেটা বলতে পিবি ইকুয়াল টু 2/3 n ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আবার গ্যাসের ইকুয়েশন অফ স্টেট বলছে পিবি ইকুয়াল টু এন কেটি। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ, এই এন কেটিটা 2/3 n ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে সমান। তাহলে সেখান থেকে আচ্ছা, এটা বলেছি ই অ্যাভারেজ হাফ এম সিআরএমএস এর কাজ, সেটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে, এন কেবিটিটা হচ্ছে 2/3 n ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা কেটে হয়ে গেল, এন বাদ চলে গেল, তাহলে 3/2 কেটি হয়ে গেল। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল সেটা হয়ে যাচ্ছে 3/2 কেটি। আর এখান থেকে টেম্পারেচারটা পেয়ে যাচ্ছে তাহলে কি, 2/3 অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই কেপি। তার মানে পরিষ্কার বুঝতে পারছো, তুমি যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পেয়ে যাও, টেম্পারেচার পেয়ে যাবে, বা টেম্পারেচার জানলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পেয়ে যাবে, কারণ বোলম্যান কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট। সেইটা বলে দিচ্ছে যে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যত বাড়বে তোমার, টেম্পারেচার যত বাড়বে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তত, অ্যান্ড ভাইস ভার্সা, বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যত বাড়বে টেম্পারেচারটা তত বাড়বে। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে বুঝতে পারলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল, তার সঙ্গে তোমার টেম্পারেচারের কানেকশনটা কি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল হচ্ছে 3/2 কেবি ইন্টু টি। আর যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মোল করতে, তাহলে এই কেটা সেটা বেসিক্যালি আর হয়ে যেত, কারণ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মোল করলে দুদিক থেকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে যাবে, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে গেলে 2/3, এটা হচ্ছে তোমার আরটি হয়ে যেত, আরটি। ঠিক আছে, হলো? তাহলে দেখো, তোমাদের সিলেবাস দেখবে এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেসার এবং টেম্পারেচারের মানেটা বুঝতে পারলে, এই প্রেসার টেম্পারেচারের মানে বোঝা হয়ে গেল। যে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখান থেকে তুমি প্রেসার বুঝে গেলে, আর এইখান থেকে তুমি টেম্পারেচারের কনসেপ্টটাকে বুঝে গেলে। ঠিক আছে? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, আচ্ছা, এবারে আমি এই আরএমএস স্পিড নিয়ে কথাবার্তা বলছি। তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে আরএমএস স্পিডের সম্পর্কটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, ধরো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল যদি তুমি দেখো, ধরে নাও যে তুমি যে গ্যাস মলিকুলগুলো কনসিডার করছো, প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন স্পিডে মুভ করে, তো সেগুলো তাদের বিভিন্ন বিভিন্ন কাইনেটিক এনার্জি থাকবে। ধরে নাও N1 মলিকুল থাকে, তাদের কাইনেটিক এনার্জি ε1, N2 মলিকুল থাকে, তাদের কাইনেটিক এনার্জি ε2, N3 মলিকুল আছে, তাদের কাইনেটিক এনার্জি ε3 অ্যান্ড সো অন। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল যখন ক্যালকুলেট করবে, N1 E1 প্লাস N2 E2 প্লাস N3 E3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই N। আচ্ছা, এবারে এই যে E1 যেটা, অর্থাৎ কিছু মলিকুলস N1 মলিকুল যাদের প্রত্যেকের কাইনেটিক এনার্জি E1, তার প্রত্যেকের স্পিড যদি C1 হয়, তাহলে E1টা বেসিক্যালি হাফ এম C1 স্কোয়ার, E2টা হচ্ছে হাফ এম C2 স্কোয়ার, E3 হচ্ছে হাফ এম C3 স্কোয়ার অ্যান্ড সো অন। তাহলে এবারে দেখো, এখান থেকে হাফ এমটাকে কমন নাও, হাফ এমটাকে কমন নিলে কি থাকছে, N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই N। আর এবারে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তো সবসময় হাফ এম ইন্টু একটা স্পিডের স্কোয়ার হবে। এবারে দেখো, এখানে হাফ এম আর এই পুরো জিনিসটা এসছে, তাহলে এই পুরো জিনিসটাকে তুমি নাম দাও CRMS তার স্কোয়ার। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম CRMS তার স্কোয়ার। তাহলে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সে আরএমএস স্পিড যে স্কোয়ার তার সঙ্গে প্রপোর্শনাল। এবং আরএমএস স্পিডের নামটা কেন এসছে, যে রুট অফ মিন অফ স্কোয়ার অফ স্পিড। এখানে সিআরএমএস এর স্কোয়ার যদি এটা হয়, তাহলে সিআরএমএসটা কত, রুট ওভার অফ এটা। তাহলে রুট ওভার অফ এটাকে যদি তুমি করো, তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে রুট অফ মিন অফ স্কোয়ার অফ স্পিড, অর্থাৎ স্পিডের স্কোয়ারগুলো তুমি অ্যাভারেজ করে তার রুট দিচ্ছ। তাহলে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আরএমএস স্পিড ইজ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হাফ এম CRMS স্কোয়ার গিভস দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল, এটা। আর ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি হয়ে যাচ্ছে।
তাহলে সেখান থেকে হাফ এম সিআরএমএস স্কোয়ার 3/2 কেটে সেখান থেকে সিআরএমএস এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে দেখো √3kT/m। আর আরএমএস স্পিডটা কাইনেটিক এনার্জি অফ গ্যাসটাকে যদি বের করো √3kT/m হবে, কারণ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তুমি অলরেডি বের করে ফেলেছো 3/2 kT। আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কিন্তু হাফ এম সিআরএমএস স্কোয়ার, সেখান থেকে সিআরএমএসটাকে বের করে ফেলছো √3kT/m। ঠিক আছে, তাহলে আরএমএস স্পিড তার সঙ্গে টেম্পারেচারের সম্পর্কটা এখানে তুমি পেয়ে গেলে। 3 রকমের স্পিড আমাদের পরে আলোচনা করবো, একটা আরএমএস স্পিড, একটা অ্যাভারেজ স্পিড, একটা মোস্ট প্রবাবল স্পিড। তাহলে এখন আমরা শুধু আরএমএস স্পিডটা এখানে দেখলাম, আরএমএস স্পিডটা হচ্ছে √3kT/m। তাহলে বোঝা গেল যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল তার সঙ্গে আরএমএস স্পিডের সম্পর্কটা কি। ঠিক আছে, হচ্ছে হচ্ছে তো, কি কিছু অসুবিধা আছে? কোথায় গেলি সব? হ্যালো, না স্যার, অসুবিধা নেই। আচ্ছা, এবারে নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশন থেকে আগের দিনে যে এম্পিরিক্যাল গ্যাস লসগুলো পেয়েছিলাম সেই এম্পিরিক্যাল গ্যাস লসগুলো ডেরিভেশন আমি করব। আর 7টা যে এম্পিরিক্যাল গ্যাস লস ছিল সেই এম্পিরিক্যাল গ্যাস লসগুলো এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা P = 1/3 mn/v CRMS স্কয়ার বা 1/3 ρc স্কয়ার, সেখান থেকে ডিরাইভ করা যাবে। সেইটা আমরা এবার একটুখানি আলোচনা করে নিচ্ছি। প্রথমে বয়েলস ল। আচ্ছা, কিভাবে শুরু করে? ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস P = 1/3 mn/v CRMS স্কয়ার, এটা হলো। আর এবার এখানে ভিটাকে লিখে ফেলো 1/3 mn/p CRMS স্কয়ার। এবারে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দাও, এটা 2/3 n/p হলো, এটা হয়ে গেল হাফ এম CRMS স্কয়ার। আর হাফ এম CRMS স্কয়ারটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল। তাহলে 2/3 n/p, এটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল হলো এটা। Now when temperature is fixed, average kinetic energy is also fixed. দেখো, আমি তো টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, ওই টেম্পারেচারটা ফিক্স করা হয়, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখো, তাহলে এন যদি ফিক্স করো, অর্থাৎ নাম্বার অফ মলিকুল যদি ফিক্স করো, অ্যাভারেজ কাইনেটিক টেম্পারেচার যদি ফিক্স করো, তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছ ভলিউমটা প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে হেন্স when n and p are fixed, then v proportional to 1/p. This is the Boyle's law. যখন অ্যামাউন্ট নাম্বার অফ মোলস সমান নাম্বার অফ মলিকুল কনস্ট্যান্ট থেকে যাবে, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে যাবে, তখন কোনো একটা গ্যাসের ভলিউম তার সঙ্গে অ্যাপ্লাইড প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তুমি সেটাই পেয়ে যাচ্ছ। দিস ইজ দ্য বয়েলস ল। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনস থেকে বা বেসিক পস্টুলেট মানে ইয়ে থেকে, ইকুয়েশন থেকে তুমি বয়েলস লটাকে বের করে ফেলতে পারবে। বুঝতে পারলে এটা কি করে এলো এটা? স্যার, আজ এবারে চলে এসো চার্লস ল। দেখো, ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস P = 1/3 mn/v CRMS স্কয়ার, ভি সমান হয়ে গেল 1/3 mn/p CRMS স্কয়ার। আবার 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলে 2/3 n/p হাফ CRMS স্কয়ার, অর্থাৎ 2/3 n/p অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হলো। আচ্ছা, এবারে দেখো, যখন নাম্বার অফ মলিকুলস এবং প্রেসার কনস্ট্যান্ট থাকছে, তখন পরিষ্কার ভলিউমটা প্রপোর্শনাল টু কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল। আবার আমরা জানি কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তো টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, সেটা আমি অলরেডি দেখেছি। তার মানে পরিষ্কার কি হয়ে গেল, যখন এন এবং পি ফিক্স থেকে যাচ্ছে, তখন কোনো একটা গ্যাসের ভলিউম হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার টি এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এটাই হয়ে গেল চার্লস ল। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি থেকে টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, সেটা তুমি অলরেডি দেখেছো। তাহলে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস তোমায় কি বলে দিল? বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস বলছে ভলিউমটা প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কিন্তু টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, সেই জন্য ভলিউমটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়ে গেল। দিস ইজ দ্য চার্লস ল। নেক্সট হলো গেলুসক্স ল অফ প্রেসার। আচ্ছা, ওই একই রকম করে P = মানে ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস P = 1/3 mn/v CRMS স্কয়ার। তাহলে এবার আমি 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে 2/3 n/v, এটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হলো। এবার দেখো, এন আর ভি যদি ফিক্স করে ফেলো, তাহলে প্রেসারটা প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আবার জানো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ এন আর ভি যদি ফিক্স থেকে যায়, তাহলে প্রেসারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার। দিস ইজ দ্য গেলুসক্স ল অফ প্রেসার।
আর দুটো একই রকম করে যাচ্ছে। আচ্ছা এবার চলে আসে অ্যাভোগাড্রোস ল। ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1/3 mn/v CRMS স্কোয়ার, আবার 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে 2/3 n/v হাফ n CRMS স্কোয়ার হলো। তাহলে পিটা হয়ে গেল 2/3 n/v অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, বা nটা হয়ে গেল 3 PV/2 ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এই পর্যন্ত পেলাম। আচ্ছা এবারে প্রেসার যদি ফিক্স থেকে যায় তাহলে এই প্রেসারটা ফিক্স থেকে যাচ্ছে, আর টেম্পারেচার ফিক্স করলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফিক্স থেকে যাচ্ছে। তাহলে লেট প্রেসার এন্ড টেম্পারেচার ফিক্স, দেন প্রেসার এবং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি উইল বি ফিক্সড। আচ্ছা এবারে দুটো গ্যাস তুমি কনসিডার করবে। ফর গ্যাস 1 নাম্বার অফ মলিকুলস n1 টা হয়ে যাচ্ছে 3/2 p অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন্টু v1, মানে এখানে প্রেসার এবং দুটো গ্যাস তুমি নিয়েছে, কারণ প্রেসার এবং টেম্পারেচার একই আছে। এখানে প্রেসার টেম্পারেচার কিছু পাল্টালাম না, টেম্পারেচার পাল্টালাম না মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পাল্টালাম না। তাহলে এবারে যদি এমন হয় যে n1 নাম্বার অফ মলিকুলস তার ভলিউম হচ্ছে v1, যেখানে গ্যাস 2 এর জন্য যদি নাম্বার অফ মলিকুলস n2 হয় যাতে করে ভলিউমটা হচ্ছে v2 হয়, এটা তুমি লিখলে এবং পরিষ্কার এই দুটো ইকুয়েশন থেকে দেখো যে n1/v1 ইকুয়াল টু n2/v2, অর্থাৎ n1 ইকুয়াল টু n2 হবে যখন v1 ইকুয়াল টু v2। তার মানে কি হলো, একই চাপ এবং তাপমাত্রা সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেন্ট ইকুয়াল নাম্বার অফ মলিকুল। দিস ইজ দ্য অ্যাভোগাড্রোস ল। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো ল যেটা বলে একই চাপ এবং তাপমাত্রা সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সেটা তুমি পরিষ্কার দেখতে পেয়ে গেলে। তাহলে এই যে নাম্বার অফ মলিকুলসটা যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে, তাহলে এনটা প্রপোর্শনাল টু ভলিউম বা ভিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়ে গেল। সেটাই বেসিক্যালি তোমার অ্যাভোগাড্রোস ল। ঠিক আছে, আচ্ছা এবারে চলে এসো ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। দেখো আবার ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 2/3 n/v কিন্তু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হলো। আর এবারে ধরো কোনো একটা গ্যাস মিক্সচারে অনেকগুলো গ্যাস আছে। ফর কম্পোনেন্ট 1 p1টা হচ্ছে 2/3 n1/v ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, 1 নম্বরের জন্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এখানে লেখা উচিত ছিল। এইটা যখন প্রেসার P2 তখন লিখলে 2/3 n2/v, মানে কন্টেনারের ভলিউমটা ফিক্স করে দিয়েছি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 2, যখন প্রেসারটা মানে যখন নাম্বার অফ মলিকুলস n3 তখন হচ্ছে প্রেসারটা P3, মানে বেসিক্যালি আমি একটা আইডিয়াল গ্যাস মিক্সচার নিয়েছি যেখানে যে বিভিন্ন গ্যাসগুলো আছে তাদের নাম্বার অফ মলিকুলসের সংখ্যা n1 n2 n3 ডট 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 ডট, তাদের করসপন্ডিং প্রেসার যেটা সেটা p1 p2 p3 ডট ডট ডট, এটা আমি বলছি। এবার প্রেসারগুলোকে যোগ করে ফেলো, p1 প্লাস p2 প্লাস p3 প্লাস ডট ডট ডট, তাহলে সেটা কি হবে 2/3 ইন্টু 1/v, এটা কমন চলে গেল। n1 e অ্যাভারেজ 1 প্লাস n2 e অ্যাভারেজ 2 প্লাস n3 e অ্যাভারেজ 3 প্লাস ডট 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 ডট, তাহলে 2/3 1/v এটা কত হলো, এটা n ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল হয়ে গেল। তাহলে 2/3 ইন্টু 1/v n ইন্টু অ্যাভারেজ কাইনেটিক, এইখান থেকে পেলে কত, এটা প্রেসার পেয়ে গেলে। তার মানে দেখো যে p1 p2 p3 তারা হচ্ছে সব পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসারগুলো যোগফল তো দেখো টোটাল প্রেসারের সঙ্গে তোমার সমান হয়ে যায়। তাহলে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার তাই বলে যে তুমি যদি ফিক্স করে দাও, মানে কোনো একটা কন্টেনারে যদি ভলিউমটা ফিক্স করে দাও, সেখানে যদি অনেকগুলো গ্যাস মলিকুলস থাকে তাহলে তাদের ইন্ডিভিজুয়াল গ্যাসের যে করসপন্ডিং প্রেসার যেটাকে পার্শিয়াল প্রেসার বলা হচ্ছে, তাদের যোগফলটা টোটাল প্রেসারের সঙ্গে সমান হবে। সেটাই তুমি এখানে দেখতে পাচ্ছ। তো দিস ইজ দ্য ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেসার। আর ঠিক একই রকম করেছে অ্যামাগাস ল অফ পার্শিয়াল ভলিউমটা, এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। এটা দেখো এক্স্যাক্টলি একই রকম করে তুমি কিছুই করবে না, শুধু বাঁ দিকে ভিটা রেখে পিটাকে ডান দিকে রাখবে, মানে একদম যেভাবে ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেসারটাকে করেছো একদম সেই রকম ভাবেই করবে। শুধু হচ্ছে তুমি এই বাঁ দিকে ভিটাকে রাখবে, ডান দিকে পিটাকে রাখবে, করে এক্স্যাক্টলি একরকম ভাবে এগোবে। করে এখান থেকে v1 সমান হয়ে যাবে 2/3 n1/v ইন্টু e অ্যাভারেজ 1, v2টা হয়ে যাবে 2/3 n2/p ইন্টু e অ্যাভারেজ 2 অ্যান্ড সো অন। যোগ করে দেবে v1 প্লাস v2 প্লাস v3, করে দেবে টোটাল ভলিউমটা তোমার সমান হয়ে যাবে। সেখানে অ্যামাগাস ল অফ পার্শিয়াল ভলিউমটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আর ফাইনাল হচ্ছে গ্রামস ল অফ ইফিউশন।
দেখো ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1/3 mn বাই ভি সিআরএমএস স্কোয়ার, সেখান থেকে সিআরএমএসটা হলো কত, √3 পিভি বাই এম এন। আর এবারে যেহেতু পিভি ইকুয়াল টু এন কেটি, তো সেখান থেকে পিভি বাই এনটা কেটি তুমি বসিয়ে দিলে, সেটা 3 কেটি বাই এম হলো, বা √3 RT বাই এম হলো। এবার দেখো রেট অফ ইফিউশনটা মানে অবশ্যই তোমার যে আরএমএস স্পিড যেটা তার সঙ্গে প্রপোর্শনাল হবে, মানে স্পিড যত বেশি হবে ছোট্ট ছিদ্র দিয়ে গ্যাস মলিকুল তত সহজে বেরিয়ে যেতে পারবে। তার মানে সাডেনলি রেট অফ ইফিউশন মাস্ট বি প্রপোর্শনাল টু সিআরএমএস। আর এই ইকুয়েশন থেকে যদি দেখো তাহলে দিস ইজ প্রপোর্শনাল টু 1/√f যখন টেম্পারেচারটা ফিক্স, আর এমটাই হচ্ছে মোলার মাস। তাহলে কি বলা হচ্ছে, রেট অফ ইফিউশন সেটা হচ্ছে কোন একটা গ্যাসের মোলার মাসের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা তুমি দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য গ্রামস ল অফ ইফিউশন, ঠিক আছে। এটা তো দেখো এই গ্রামস ল অফ ইফিউশনটা আমি এইখান থেকে একরকম ভাবে করলাম, পরবর্তীকালে যখন আমি কলিশন শিখে যাব তখন গ্রামস ল অফ ইফিউশনটা আরেক রকম করে দেখানোর সুযোগ আছে। এখন যদি তোমাকে বলা হয় যে ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি গ্রামস লটাকে এক্সপ্লেন করো, তাহলে তুমি সার্টেনলি যেরকম ভাবে করে দিচ্ছি এইরকম ভাবে করতে পারবে, যে একটা ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে যে গ্যাস মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে, সাডেনলি মলিকুলগুলোর স্পিড যত বেশি হবে তত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি। তাহলে সিআরএমএস তো সাম কাইন্ড অফ স্পিড রিপ্রেজেন্ট করছে, তার মানে পরিষ্কার বোঝা গেছে রেট অফ ইফিউশন ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু সিআরএমএস। আবার সিআরএমএসটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে √of মোলার মাসের সঙ্গে প্রপোর্শনাল, এবারে রেট অফ ইফিউশন প্রপোর্শনাল টু 1/√m। দিস ইজ দ্য গ্রামস ল অফ ইফিউশন। এটা তো দেখো, তাহলে যতটুকু বললাম সেইটুকু কারো কি বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমায় বলো। মানে যে এম্পিরিক্যাল গ্যাস লসগুলো ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস আমি ডিরাইভ করলাম, সেগুলোকে বুঝতে কিছু অসুবিধা আছে? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো সবাই? আচ্ছা, এবারে দেখো ওই যে প্রবলেমটা ও বলছিল সেই প্রবলেমটার জন্য আমি মানে ও যেটা বললো না যে এই যে ইকুয়েশনটা যে ফান্ডামেন্টাল বা বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এইটা কি শুধুমাত্র কিউবিক কন্টেনারের মধ্যে গ্যাস থাকলে তার জন্য অ্যাপ্লিকেবল, এরকম একটা প্রশ্নও করেছিল। উত্তর হচ্ছে সেটাকে বোঝার জন্য দেখো আমি সেকেন্ড কোশ্চেনের মধ্যে লিখেছি যে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য কন্টেনার। বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য কন্টেনার, এইটা ধরো তোমাকে এক্সপ্লেন করতে বললো, কোশ্চেনটা এইরকম ভাবে দিচ্ছি। আর এইটার জন্য তোমাকে যেটা করতে হচ্ছে যে ঠিক আছে, শেপ অফ দ্য কন্টেনারের উপর নির্ভর করে কিনা বোঝার জন্যে আমি অন্য শেপের কোনো একটা কন্টেনার নিই। তাহলে আমি বলছি কনসিডার এন আইডিয়াল গ্যাস মলিকুলস কনফাইন্ড ইন এ স্ফেরিক্যাল কন্টেনার অফ ভলিউম ভি। একটা কন্টেনার যার ভলিউম সেটা হচ্ছে স্ফেরিক্যাল, ঠিক আছে। তাহলে কনসিডার এন আইডিয়াল গ্যাস মলিকুলস কনফাইন্ড ইন এ স্ফেরিক্যাল কন্টেনার অফ ভলিউম ভি। তার জন্য আমি বললাম ডিরাইভ দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। আচ্ছা, এবারে আমাদের ওই যে বইটা আমি কিনতে বলেছি, বইটাকে তো তুমি পড়ো, মানে আমি তোমাকে বইটা আরেকবার লিখে দিচ্ছি। ফিজিক্যাল কেমিস্ট্রি, কনসেপ্টস অ্যান্ড মডেলস ভলিউম 1, এটা আমাদের লেখা। টেকনোয়াল পাবলিকেশন। সেই বইটা যদি তোমরা ফলো করো, অন্য কোনো বইয়ে করে দেওয়া নাই, শুধু আমাদের বই এগুলো করে দিয়েছি। সেটা হচ্ছে যে এখানে যেন দেখো ম্যাক্সিমাম বইয়ে কিউবিক কন্টেনার, তার মধ্যেই গ্যাস রেখে ডেরিভেশনগুলোকে করা হয়েছে। কিন্তু তার থেকে সহজ ডেরিভেশন হতে পারে যদি একটা স্ফেরিক্যাল কন্টেনারের মধ্যে গ্যাস মলিকুলস থাকে। তাহলে স্ফেরিক্যাল কন্টেনারের মধ্যে গ্যাস মলিকুলস আছে, তার জন্য তোমাকে ওই বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসটা ডিরাইভ করতে হবে। এছাড়া আমি আরো দেখবে করেছি সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মধ্যে গ্যাস মল আছে। তারপর দেখবি আমি আরো করেছি যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কন্টেনার আছে,
তার মধ্যে গ্যাস মলিকুলস দেখেছি, প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাবে যে একই ইকুয়েশন বেরোচ্ছে। তো যেটা একই ইকুয়েশন বেরোচ্ছে সেইখান থেকে আমি কনক্লুড করতে পারছি যে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক অফ গ্যাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কন্টেনার। ঠিক আছে, তাহলে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক অফ গ্যাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য কন্টেনার। তাহলে এইটা আমি আর করে দিচ্ছি না, কারণ তোমার পরীক্ষাতে ওই যদি পরে তুমি কিউবিক কন্টেনার দিয়েই করে দেবে। যদি যদি স্ফেরিক্যাল কন্টেনার হয় বা রেক্ট্যাঙ্গুলার কন্টেনার হয় বা তোমার সিলিন্ড্রিক্যাল কন্টেনার হয়, তার জন্য ডেরিভেশনগুলো বইয়ে করে দেওয়া আছে। তাহলে এই কাজটা আমি তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, এটা তুমি নিজে পড়বে। যারা এনথুসিয়াস্টিক তারা নিজেরা পড়বে, আমি সবাইকে তো সাজেস্ট করবো যে পড়ো তোমরা। আমি পড়িয়ে মাথাটা কামজি করতে চাইছি না, কারণ আলটিমেটলি একই ইকুয়েশনে তুমি পৌঁছাবে, কিন্তু তোমাকে অ্যাজ এ প্রবলেম হিসেবে এটাকে করতে হবে। সেই জন্য আমি এটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছি। কনসিডার এন আইডিয়াল গ্যাস মলিকুল কনফাইন্ড ইন এ স্ফেরিক্যাল কন্টেনার অফ ভলিউম ভি, ডিরাইভ দ্য বেসিক ইকুয়েশন অফ ফাইনাইট থিওরি অফ গ্যাস। এছাড়া তোমাকে যদি আরো হোমওয়ার্ক দিই যে কনসিডার এন আইডিয়াল গ্যাস মলিকুলস confined in a cylindrical container confined in a cylindrical container of volume V, derive the basic equations of kinetic theory of gas। এইটাও করে দেওয়া আছে, এটাও করে দেওয়া আছে। কনসিডার n আইডিয়াল gas molecules confined in a rectangular parallelepiped of volume V, derive the basic equation of kinetic theory of gas। এটা দেখবে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা, এই প্রবলেমটা, এই প্রবলেমটা তিনটি হচ্ছে এই বইয়ে কষে দেওয়া আছে, এবং তিনজনের ক্ষেত্রেই দেখবে তিনটে, এবং কিউবিকটা অলরেডি করে দিলাম, প্রত্যেক ক্ষেত্রে একই ইকুয়েশন পাবে। সেখান থেকে তুমি বুঝে যাবে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য কন্টেনার। আচ্ছা, এবারে এইখান থেকে একটা জিনিস বলি যে আইডিয়াল গ্যাস কাকে বলে না। আইডিয়াল গ্যাস ইজ ওয়ান দ্যাট ওবেজ দ্য পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। না, আইডিয়াল গ্যাস সেগুলো যেগুলো হচ্ছে তোমার ওবেজ দ্য বেসিক ইকুয়েশনস, বেসিক পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, তাদেরকে তোমার আইডিয়াল গ্যাস বলে। ঠিক আছে, হলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে আজকে যে জিনিসটা আমাদের পড়ানোর ছিল, যেটা হচ্ছে যে তোমার আজকে নতুন টপিকটা করলে তোমার আবার একটুখানি কঠিন হয়ে যাবে, দরকার নেই। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের পড়ানোর ব্যাপার ছিল যে আমরা বেসিক মানে ইকুয়েশনস অফ কাইনেটিক, মানে বেসিক্যালি কাইনেটিক থিওরি অফ গ্যাস এইটা পড়লাম, যেখান থেকে তোমাকে টেম্পারেচার, প্রেসারের মানে পস্টুলেটগুলোকে বলে দিলাম। সেখান থেকে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, তার ডেরিভেশনটাকে হলো, সেখান থেকে তোমার প্রেসারের মানে এবং টেম্পারেচারের মানে বুঝলে, এবং ওইখান থেকে তুমি জাস্ট এম্পিরিক্যাল গ্যাস লসগুলোকে ডিরাইভ করলে। এইটা তাহলে আমরা একদম সাজানো আছে, এটাতে সেকেন্ড ক্লাসে এই পার্টটাই বলার দরকার আছে, আর বেশি বলে লাভ নেই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যে কাজটাকে করব, নেক্সট ক্লাসে এখান থেকে দুটো দিকে যাওয়ার রাস্তা থাকে। একটা হচ্ছে যে যে এরপরে তোমার এই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন, এই রিলেটেড কথাবার্তা একদিকে যেমন স্টার্ট হয়, আবার অন্যদিকে হচ্ছে নন আইডিয়াল গ্যাস, যেটা সেই নন আইডিয়াল গ্যাসটা স্টার্ট হয়। তাহলে আমরা নেক্সট দিন এই নন আইডিয়াল গ্যাসের জায়গাটা সহজ আর কি, সেই জায়গাটা আমরা করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে মানে তোমার ডিরেক্ট অ্যান্ড
ইনডিরেক্ট এভিডেন্সেস, বানানটা ভুল হলো, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস in favor of deviation from ideal. আমরা কিন্তু ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এইটা আমাদের করতে হবে আর কি, এবং এইটা পড়তে গিয়ে এখানে অনেক কিছু আমাদের অন্তত 8টা আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস পাবো ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। সেখানে তোমার অ্যান্ড্রুজ কার্ভ থাকবে, অ্যামাগার্টস কার্ভ থাকবে, কমপ্লেক্সিটি ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলতে হবে, আলফা বিটা কাপ্পা নিয়ে কথাবার্তা বলতে হবে, জুল থমসন এফেক্ট নিয়ে কথাবার্তা বলতে হবে, অ্যান্ড সমান সমান। নেক্সট ক্লাসে আমাদের মূলত এইটা নিয়ে কথাবার্তা হবে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এইটা আমাদের পরের ক্লাসে আলোচনার বিষয় হবে। তো দেখো, যা বলেছি তাতে কারো কাছে কিছু সমস্যা থাকে বলে নাও। সব বুঝেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে ঠিক আছে, পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আজকে বেশি পড়তে হবে না, এইটুকুই যথেষ্ট। হ্যাঁ, মানে এক এক দিনে এক একটা কনসেপ্ট শেষ হবে। নতুন কনসেপ্ট যদি শুরু করি তাহলে ক্লাসটা কমপ্লিট হবে না। মানে আমি ভেবেছিলাম যে আমি আগের বারও যেটা পড়িয়েছি দেখলাম, এরপরে আমি ওই যে 8টা এভিডেন্সের মধ্যে খানতিনে এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস আজকেই বলে দিয়েছিলাম, কিন্তু সেটা আজকে এখানে আর বলতে গেলে তোমার ভালো করে কমপ্লিট হবে না। ওটা নেক্সট ক্লাসে আমি ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেসগুলো নিয়ে কথাবার্তা বলব। ঠিক আছে, ঠিক আছে তাহলে। আর কারো কিছু বলার আছে কিছু? স্যার, পিডিএফটা পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ, পাঠিয়ে দেবো। আগের দিনের পিডিএফ ভিডিওটা পেয়েছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, পাঠিয়ে দেবো, পিডিএফ ভিডিওটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, মানে এইটাই যদি ওই আমি পিপিটি ব্যবহার না করে লিখে 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 করতাম তাহলে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আমি দেখলাম এটা কিন্তু রেডি আছে, আমি পিডিএফ ভিডিওটা অলরেডি দিয়েই দেবো, সেই জন্য আমি এটাকে জাস্ট ওই যেটা লেখা আছে সেটাকে ফলো করে করলাম। এমনি কারো অসুবিধা হয়নি তো বুঝতে? আচ্ছা। মানে ক্লাস নোটটা নিতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু ক্লাস নোটটা কিন্তু আমি পিডিএফ ভিডিওটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম, রেখে দিলাম। ঠিক আছে। ঠিক আছে।